শুভ বিকেল বন্ধুরা, একেবারে পড়ন্ত বেলায় ভিডিওটি তোলা, মানে ওদিকে আপলোডে বসিয়ে দিয়েছিলাম গতকালের যে ভিডিওটা, তারপরে এই ভিডিওটা করেছি, মনে পড়ে গেল। তারপরে তোমাদেরও দেখলাম কমেন্টে অনেক এসেছে যে জবা গাছে কি দিলে শ্রাবণী, বলবে। আমি তো দিইনি, দিয়েছে প্রভু। হিউমিক বলে একটা ওষুধ আছে, এই ওষুধটা জবা গাছের গোড়াটা খুঁড়ে দিতে হবে। সেদিন একটু সারও দিয়েছে তার সঙ্গে, আর হিউমিক ওষুধটা গোড়াটা খুঁড়ে দিয়েছে। আর দেখো প্রত্যেকটা গাছের চেহারা কিন্তু মানে পাল্টে গেছে। হিউমিক পাওয়া যায় এখন অ্যাভেলেবেল, যে কোনো দোকানে অ্যাভেলেবেল। হিউমাস থেকে তৈরি হয়, মানে আমরা পড়েছি না হিউমাস, পচা মানে পচা মৃতদেহ থেকে, সেটা তোমার গাছের হোক বা অ্যানিম্যালের হোক, পচা মৃতদেহ থেকে যে হিউমাসটা তৈরি হয় সেইখান থেকে কিন্তু ওষুধটা তৈরি হয়, এবং দিলে নাকি গাছের গ্রোথ খুব ভালো হয়। তা প্রভু দেব করছিল, এতদিনে দিয়েছে, দেখেছো খুব ভালো গ্রোথ হয়েছে। আর এই দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে তোমার যে সাদা পোকা বলছো, সাদা পোকা লাগে, সেই সাদা পোকার মানে এই দেখো, এটা হচ্ছে এই দেখো, দেখেছো এরকমভাবে সাদা পোকা লাগে। যদি দেখতে পাও তো ফেলে দেবে। আমার তো প্রচুর গাছ, সম্ভব হয় না। আমরা ওই একতারাটা মাঝে মাঝে ব্যবহার করি। একতারা দেখবে আছে, একতারা খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। একতারা বা কাকা যদি দিতে পারো, স্প্রে করতে পারো, তাহলে কিন্তু সাদা পোকাগুলো একদম চলে যায়, থাকে না। এগুলোই কিন্তু পাতা নষ্ট করে দেয়। আর হিউমিকটা ওই তোমার দেখবে গায়ে লেখা আছে কোয়ান্টিটিটা কীরকম, কোয়ালিটার জলে কত ফোঁটা দিতে হবে, কীরকমভাবে দিতে হবে, সমস্ত ইনস্ট্রাকশান কিন্তু ওই ওষুধের গায়ে দেওয়া আছে। আমার প্রত্যেকটা গাছে দেওয়া আছে, মানে মানে যেগুলো ফুল হবে আর কি, শুধু জবা গাছের ক্ষেত্রে নয়। এইটা যেমন ল্যান্টেনাতে তোমরা দেখলে তো ফুল ঝরে গিয়েছিলো, ফুল ছিল না, অন্তত 6-7 দিন আগেকার কথা। তারপরে দেখো 1 সপ্তাহের মধ্যে পুরো ফুলে ভর্তি হয়ে গেছে। আমি ভাবছি আরও 2-4টে ল্যান্টেনা আমি কিনে নিয়ে আসবো। প্রভুকেও বলেছি তুমি যদি যাও কিনে নিয়ে আসবে। এখন তো এই সিজনের গাছগুলো সব মরে যাবে, তা বাগানটা খুব ফাঁকা ফাঁকা লাগবে। তা ল্যান্টেনাগুলো যদি এরকমভাবে কালার কম্বাইন্ড করে দেওয়া যায়, আরও তো কালার আছে ল্যান্টেনা, আরও কালার আছে, হালকা গোলাপি, ডিপ গোলাপি, হালকা হলুদ, ডিপ হলুদ, অনেকগুলো কালার আছে, সাদা, অনেক কটা কালার আছে। সব কটা কালার কম্বাইন করে যদি দেওয়া যায়, তাহলে বাগানটা ফাঁকা ফাঁকাও লাগবে না, আর দেখতেও বেশ ভালো লাগবে। আর ওটা তো, এরা তো মানে কি বলবো, গরিব পোষা গাছ, এদের অত বেশি পরিচর্যা করতে হয় না, এরা একদম ন্যাচারালি সুন্দর। তোরা অনেকেই বলেছে তোমার আম গাছের কি খবর। আম গাছের শিলা হয়েছে তো একটু অল্প, এই যে আম যা ধরেছিল, আম থেকে সমস্ত খসে খসে এই যে নিচে পড়েছে। সকালবেলায় সমস্ত ছাদ জড়ো করে রেখে দিয়েছি, এই যে মানে এইগুলো পুরো ভর্তি ছিল। তবে হ্যাঁ, যেটুকু মানে স্বাভাবিক সেটুকুই দাঁড়াবে, অস্বাভাবিক কিছু হবে না। তবে এগুলোই যদি দাঁড়ায় না, হ্যাঁ মানে খেয়ে ওঠা যাবে না। এগুলোই যদি দাঁড়ায়, খেয়ে দিয়ে রেখে, হ্যাঁ প্রচুর হবে, প্রচুর হবে। ভয় হয় এগুলো যখন একটু বড় বড় হয়ে যাবে, তখন যদি পড়ে যায় তাহলেই মুশকিল। ঝড়ের ঠেলাতে সমস্ত কিছু নামিয়ে দেওয়া হয়েছে, আর তোলা হয়নি। তবে ঝড় আবার হবে। স্কুল ছুটি হচ্ছে। সারাদিন তো এদের হই হই শুনি, আর যখন ছুটি হয় তখন তো বেশিরভাগ দিন ভিতরেই থাকি। আজকে বাইরে এলাম, তোমাদেরকেও দেখালাম দৃশ্যটা। আর যেদিনকে বাইরে বেরিয়ে এদের দৃশ্যটা দেখি, সেদিনকে কি মনে পড়ে যায় বলো তো, এই স্কুলটাতে তো আমিও পড়েছি। তখন হয়তো এই সাম্রাজ্য ছিল না, নেই রাজ্যের দেশ ছিল। জানলা ভাঙা, দরজা ভাঙা, বিল্ডিং এত বড় ছিল না। মানে ওইদিকে যে ওটা বেসিক বিল্ডিংটা তোমাদেরকে দেখিয়েছি, ওইটাই ছিল। হ্যাঁ, কত কষ্ট করে পড়াশোনা করেছি, কিন্তু তার মধ্যে ডিসিপ্লিন ছিল, আনন্দ ছিল। কিন্তু এখন যেন স্কুলটাই কোথায় একটা ছন্দপতন হয়। আমার স্কুল তো, তাই এত কথা বলি। যদি আমার স্কুল না হতো তাহলে হয়তো এত কথা বলতাম না। আমার বাড়ি, আমার স্কুল, আমার দেশ, আমার গ্রাম,
এই একটা আমার জিনিসটা না বড় আদরের জিনিস, বড় অধিকারের জিনিস, বড় আবেগের জিনিস। তখন এই পাঁচিলটা ছিল না, আমিও সাইকেল নিয়ে আসতাম, হই হই করে বেরোতাম আমরা, আর 3-4টে স্যার কোমরে হাত দিয়ে মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকতো। মানে এই যে বেরিয়ে অনেকক্ষণ ধরে এরা গল্প করে, সেই অবকাশটুকু পেতাম না। অনেক দূরে সাইকেলটাকে নিয়ে গিয়ে সব আমরা গল্প করতাম, তারপরে যে যার বাড়ি চলে যেতাম। টবগুলোকে তো তুলে দিলাম, কিন্তু আবার যদি ঝড় হয়ে ফটাস দুম হয়ে যায় তাহলে অবস্থা খারাপ। আর এই গাছটাকে পুরো ছেঁটে দিয়েছি, একদম ছোট্ট করে দিয়েছি। আর 2-3টে চারা হয়েছিল, সেটা অন্য জায়গায় গিয়ে বসিয়ে দিয়েছি। চলো, জল দেওয়া কমপ্লিট, কিন্তু এই বারান্দাটা একটুখানি ধুয়ে দিতে হবে। আজকে দেবো না কালকে সকালে দেবো সেটাই ভাবছি। চলো এবার ঘরে যাই। আর হ্যাঁ, এদের ছুটি হয়ে গেছে, আর এদের দেখো এখনও ছুটি হয়নি, কি কষ্ট বলো তো। এখন প্রায় 5টা বাজতে চললো, আর এদের এখনও ব্যায়াম করাচ্ছে, ওই একদো করাবে, তারপরে গিয়ে ছুটি। সাক্ষাতে শুভ বিকেল, কেমন আছো তোমরা বলো? আমি আছি। আমার এখানকার ওয়েদারও মোটামুটি আপাতত এখনও ভালো, তবে ঝড় মনে হচ্ছে উঠবে। আর তোমাদের অনেক প্রশ্ন এসেছিলো জবা গাছ সম্পর্কে, বলে তো দিলাম। হিউমিক বলে একটা ওষুধ আছে, ওর গায়ে সমস্ত কিছু লেখা আছে, কত লিটার জলে কত কি দিতে হবে। মানে জলে মনে হচ্ছে নয়, ওটা র দিতে হবে। আর যে একতারা আর কাকাটা দিলাম, কাকাটা বললাম ওই সাদা সাদা ইয়ের জন্য, ওগুলো কত লিটার জলে দিতে হবে ওটা লেখা আছে। আর এটা মনে হচ্ছে দিতে হবে। ইনস্ট্রাকশান সমস্ত কিছু দেওয়া আছে। হিউমিক যদি শিশিটা এই তোমার পরের নেক্সট দিন যদি মানে শিশিটা থাকে, যদি ফেলে না দেয়, তাহলে আমাদের তো বাড়িতে সব কিছু রাখে না, যা হবে সব যা মানে ব্যবহারের পরেই সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে ফেলে দেয়। মানে ফেলে দেয় বলে একটা বড় ড্রাম আছে, ওই ড্রামের মধ্যে রেখে দেয়। যদি না ফেলে দেয় তাহলে তোমাদেরকে দেখাবো। তা যাই হোক, তো বললাম। আর স্পাইডার প্ল্যান্ট সম্পর্কে জিজ্ঞাসা করেছো। স্পাইডার প্ল্যান্ট আমার যেটা আছে, যে সরু 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 যেটা পাতা, সেইটা মেনটেন্স করা খুব খুব শক্ত নয়, সেটা হয়ে যায়, ওটা একটু ঘাসের মতন। আর যেটা মোটা পাতার আমার স্পাইডার প্ল্যান্ট আছে, হ্যাঁ তোমাদেরকে দেখাবো। ওই স্পাইডার প্ল্যান্টটা কী হয় বলো তো, খুব রোদ সহ্য করতে পারে না, পাতা জ্বলে যায়। আবার খুব মানে ছাওয়াতেও থাকে না, মরে যায়। মানে আধা এই সেমি শেডে রাখবে। আর কি বলতো, মাটিটা খুব জমাট মাটি করবে না, মাটিটা একটু লুজ মাটি করবে স্পাইডার প্ল্যান্টের, তাহলে দেখবে স্পাইডার প্ল্যান্ট গ্রোথ খুব ভালো হবে। ও বেশি খাবার দাবার লাগে না, অল্প খোল পচার জল মাসে একবার করে দিলেই ও যথেষ্ট। আর ওই দেখবে যদি লুজ মাটি হয়, পাশ থেকে অনেক স্পাইডার প্ল্যান্ট বেরোবে। যাই হোক, আজকে কুচুমের খেলা আছে, জানি না কি আকাশের পরিস্থিতি তো খারাপ, তুই খেলতে যাবি বলে আজকে বিকেলে মানে নাইটের খেলা একটা আছে, আমি যেতে দিচ্ছি না। এবার আমি তো কেউ নয়, আমি শুধু মানে ছেলে জন্ম দিয়েছে আর কি, ছেলেকে খাইয়ে দেয় মানুষ করছি, বাবাই সব। আমি বললাম দাঁড়া, বাবার পারমিশন নিই, বলো বাবার পারমিশন নেওয়া আছে। বাবাকে ফোন করলাম, বাবা বললেন হ্যাঁ যেতে হবে, ছেলেকে ছাড়তে হবে, ছেলেকে ঘরের মধ্যে রেখে দিলে ছেলে তৈরি হবে, হ্যাঁ কী হবে যাবে। হ্যাঁ আমি বললাম, বলছে মা ফিরতে একটু রাত হবে। আবার এখন আবার ফোন করছে, বলছে মা একটা বন্ধু যেতে পারে, ওর অনেক দূরে বাড়ি, ও হয়তো ফিরতে পারবে না, রাত হয়ে গেলে ট্রেন পাবে না, ফিরতে পারবে না, আমি বাড়িতে নিয়ে যাবো। হ্যাঁ নিয়ে এসো। তো নিয়ে আসবে, যে প্ল্যান করেছি রাত্রিবেলায়, হ্যাঁ রুটি কুমড়োর তরকারির প্ল্যান ছিল, তা ওটা ক্যান্সেল হবে। আর বাড়িতে কেউ নেই, প্রভু আসবে, এখন তো ইলেকশানের চাপ, মানে ইলেকশানের সামনে প্রচুর কাজের চাপ, এখন ওনাকে পাওয়া যাবে না। হ্যাঁ বৌদি নেই, বৌদি চলে গেছে মেয়ের বাড়ি, হ্যাঁ ওদের একটুখানি দরকার আছে, সব মেয়েরা মিলে মিটিং হবে, বৌদি মেয়ের বাড়ি চলে গেছে, বৌদিকেও পাওয়া যাবে না। দেখা যাক, ফ্রিজে একটু মাংস আছে, ওই ভাবছি বাচ্চা দুটোকে করে দেবো, আর আমাদের কুমড়োর তরকারি করব, রুটি, আর ওদের একটুখানি চিকেন করে দেবো, এই প্ল্যান আছে। সন্ধ্যা টন্ধা দিই, তোমাদের ভিডিওটা আপলোডে বসিয়েছি, তোমাদের ভিডিওটা ছাড়বো, তারপরে সন্ধ্যা দেবো, চা খাবো, তারপরে অন্য কাজ। তাহলে চলো। সন্ধ্যা দিলাম, চা খেলাম, খেয়ে তারপরে রান্না চাপিয়ে দিয়েছি।
এদিকে গ্যাসে বসিয়েছি কুমড়ো তরকারিটা। আমি বললাম সময় নষ্ট করে লাভ নেই, আর গ্যাসটাকে একটুখানি বাঁচাতে হবে, তার জন্য এই ইন্ডাকশানটাই ব্যবহার করছি। এখন এই ইন্ডাকশানগুলোর কত দাম হয়ে গেছে গো, প্রচুর দাম হয়ে গেছে। যখন গ্যাসের এই ক্রাইসিস হচ্ছে, ইন্ডাকশানেরও দাম বাড়িয়ে দিয়েছে। যাই হোক, কিনে নিয়েছিলাম, এটাই অনেক। আর মাকে বললাম তোমাকে কি ইন্ডাকশান কিনে দেবো? মা বলছে দরকার নেই, আর গ্যাস যখন পাওয়া গেছে। আর আমার মায়ের তো অল্প স্বল্প রান্না, মা বলছে আর কোনো অসুবিধা হবে না। আর এদিকে অল্প একটুখানি চিকেন ছিল, এটাতে একটুখানি চাপিয়ে দিলাম। আর ইন্ডাকশান বেশ কতগুলো জিনিস কিনে নিয়েছিলাম, ভাগ্যিস ভালো, নাহলে খুব অবস্থা খারাপ হয়ে যেত। এই মাংস টাংস রান্না করা যেত না, কারণ এইরকম ডাবু কড়াই আমার নেই, মানে রান্না করা ইন্ডাকশান বেসিক রান্না করার কড়াই আমার নেই। এটাই আমি কিনেছিলাম, গত বছরই না কিনলাম, তার আগের বছরে কিনলাম, একদম ঢাকনা সমেত কিনে নিয়েছিলাম। একটুখানি চিকেন আছে, ওটাকেই ভাবছি ওদের মতন করে দেবো, মানে প্রভুরও হয়ে যাবে, ও বাচ্চা দুটোরও হয়ে যাবে। এখন বাজে প্রায় 8:30 পৌনে 9টার কাছে বাজে। একটুখানি টক দই ছিল, সেই দইটাও একটুখানি দিয়ে দিলাম। এখন প্রায় 9টার কাছাকাছি বাজে। আবার একটু হেঁটেও এসেছি, মানে চাটা খেয়ে আর মাসিমণির সঙ্গে একটা সিরিয়াল দেখেছি, চিরসখা সিরিয়ালটা দেখার জন্য আপাআপি করছিলাম। আমি আবার একটুখানি দেখলাম, তখন মা ছিল, মায়ের সঙ্গে একটু দেখেছিলাম, এখন আবার একটুখানি দেখলাম। যাই হোক, একটুখানি দেখে নিয়ে আমি এবার একটু হনন করে হেঁটে এলাম। দিন শেষে যদি বাড়ির বাইরে একটুখানি না হই, একটু যদি না হাঁটি না, তাহলে কি মনে হয় বলো তো, নিজের ওপর অত্যাচার করলাম, বড়ই অত্যাচার করলাম। একটুখানি হেঁটে এলাম, হেঁটে আসার পর দেখবে শরীরটা কী যে ভালো লাগে। সারাদিন খাটনি হয়, হাঁটনি হয়, ব্যাস চলে এসেছে। হাঁটার যে একটা সুফল, সেটা তো আমরা মানে কি বলবো, সবাই জানি। ব্যাস এদিকে কুমড়ো তরকারিটা নেবে গেছে, আর গ্যাসেতে চাপিয়ে দিয়েছি। গ্যাসেতে না ফুটলে, ইন্ডাকশানে যদি ফুটে না, তাহলে বুঝতে পারবো না, যদি তলাটা লেগে যায়, ধরে যায়, তাহলেই মুশকিল হয়ে যাবে, পোড়া গন্ধ লেগে যাবে। ওই জন্য গ্যাসে নিয়ে চলে এলাম জল ঢেলে। এদিকে রুটি হয়ে গেছে, কুমড়োর তরকারি হয়ে গেছে। কুচুম হয়তো কুমড়োর তরকারি খাবে না, দেবো একটুখানি ওদের, আর একটুখানি বেগুন ভেজে রেখে দিয়েছি। ব্যাস এই দেখো ফাইনাল লুক। নামার পর এটা হচ্ছে ফাইনাল লুক। ওরা চলেও এসেছে, হাত পা ধুয়েও ফেলেছে, ওদের খেতে দিয়ে দিই, আমরা খেয়ে নিয়েছি। এখন প্রায় বাজে 11:10, 5:10 এখন বাজে। দেখো এই হয়েছে রাত্রিবেলাকার খাবার। বাচ্চাগুলোকে দুটো খেতে দিয়ে দিই। কুমড়োর তরকারি খাবি, কেউ মানে স্বতঃস্ফূর্তভাবে ঘাড় নাড়লো না, তাও আমি টেবিলের উপর দিয়েছি। হ্যাঁ পার্টি করে দেবে তো, মামা নিয়ে খেয়ে নেবো। আমি তো ওখানে রেখে দিয়েছি, যদি লাগে বলেছি নিয়ে খেয়ে নিবি। আর ও মিষ্টি খাবে না বলছে, কালকে খাবো, ও ডায়েট করছে। ডায়েট তো সাইকেলটা কোথায়? তারপর ভালো। এটা হচ্ছে পরের দিন সকাল। হ্যাঁ, শিব বাবাও আমাদের মেডিটেশন করছে, আর শিব বাবার যে স্তোত্রটা পাঠ হচ্ছে, সেটা শুনতে শুনতে আমিও প্রাণায়াম করছি। ডাবের চেহারা দেখো, ডাবের চেহারা ঝড়ে পড়ে গেছে। ঝড়ে একটা ছোট্ট কাঁদি ছিল, 6-7টা ছিল, পূর্ণতাও পাইনি। ডাবের চেহারা দেখো। কিন্তু আমি ব্যাঙ্গালোর যখন গেছিলাম, তখন ডাব খেয়েছিলাম, এটা এমন ছোট ছোট ডাব, কত রকমের ডাব গো ওখানে, হলুদ ডাব, সবুজ ডাব, মানে বড় ডাব, ছোট ডাব, কত রকমের ডাব। ডাবগুলো দেখতেও কেমন, ডাবেরই মতো, কিন্তু খুব জল ছিল, বা পুরো মুখে মুখে জল। ডাবের জলটা খেয়ে নিয়ে চান করতে যাব, তারপরে ঠাকুর পুজো করবো। এক গ্লাসের একটু কম হয়েছে, অল্প পয়সা পেকে গেছে, মিষ্টি আছে ভালো, ছোট হলে কি হবে। আমাকে ডাক্তার এরকম করে জল খেতে বারণ করেছে, জানো, হাঁ করে বলেছে জল খাবেন সিপ সিপ করে, অল্প অল্প করে জল খাবেন, ঢক ঢক করেও খাবেন না, খেতে বসে কথা বলবেন না, তাহলে পেটে ব্লোটিং তৈরি হয়ে যায়, মানে গ্যাস তৈরি হয়ে যায়। বলছি এরকম করে খাচ্ছেন যখন, ওই আর ঢুকে যায় পেটের মধ্যে।
খেতে বসে বেশি কথা বলে এয়ার ঢুকে যায়, তাহলে হজমের সমস্যা হয়, ব্লোটিং তৈরি হয়ে যায় ভিতরে। আগেকার মানুষরা, আমার ঠাকুমাদের দেখেছি রান্না করতে বসতো, আমার ঠাকুমা মা ঘটিতে জল নিয়ে ঘটি ধরে কত কত করে খেয়ে নিত। ওদের গ্যাসও ছিল না, অম্বলও ছিল না। কিন্তু না, সময় পরিবর্তনে কিছু তো রিসার্চ হয়, সেই রিসার্চ অনুযায়ী যেটা বেরোয় সেটা অল্প মানা দরকার, লয় কি? একটা ঘটনা 4 দিন ধরে আমার মনের মধ্যেই তোলপাড় করছে। ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব কি করব না, কিন্তু সবই যখন শেয়ার করি মনটা যখন মাঝে মাঝেই ভার হয়ে যাচ্ছে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের পাড়ায়, আমার বাপের বাড়ির পাড়ায়, হ্যাঁ, মেয়েটাকে ছোটো থেকেই বড় হতে দেখেছি জানো। মেয়েটা কিসে অনার্স ছিল জানি না, আমাদের গ্রামেই যে কলেজটা আছে, মানে আমাদের পাড়াতেই যে কলেজটা আছে, হ্যাঁ, সেই কলেজটাতেই পড়াশোনা করে। আর মানে রীতিমতো সুন্দরী মেয়েটা, হ্যাঁ। তা যাই হোক, সুন্দরী কি অসুন্দরী সেটা পরের ব্যাপার, মেয়ে তো, বাবা মার সন্তান তো, বাবা মার একটাই সন্তান জানো। কি হয়েছিল জানি না, মেয়েটা সুসাইড করেছে। মা আমাকে বলছে, মা বলছে আমি সেদিনকে আমি রান্নাই করতে পারলাম না জানিস, মানে পাড়া থমথমে। আমি যে সেটাই তো স্বাভাবিক, এত খারাপ লাগা তৈরি হয়ে গেল। তারপর থেকে মনের মধ্যে এটা খচখচ 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 তৈরি হচ্ছে। দেখো এখনকার ছেলেমেয়েরা না, এই কী বলবো, এখনকার ছেলেমেয়েদের মানুষ করা খুব কঠিন, খুব কঠিন। এখনকার ছেলেমেয়েদের মনের মধ্যে যে কী চলে এটা বোঝাও খুব কঠিন। কেন বলো তো? ওদের মানে এত চঞ্চল করে দেয়, চঞ্চল করে দিয়েছে এই বর্তমান পরিস্থিতি, সব কিছু পরিস্থিতি ওদের সবসময় উত্তেজিত করে রেখে দিয়েছে, প্রথমত। দ্বিতীয়ত, যে বয়সে যেটা করার দরকার সেই বয়সে ছেলেমেয়েরা সেটা কিন্তু করছে না। খেলাধুলা সব বন্ধ, প্রায় সব খেলাধুলা বন্ধ, পড়াশোনার চাপ, প্রচুর পরিমাণে চাপ। একটা সময়ের পর দেখবে যখন মেয়েরা একটু বয়স হয়ে যাচ্ছে, তারা পড়াশোনা করছে, হায়ার স্টাডি করতে যাচ্ছে, সমাজ তখন বলছে তোমার মেয়েটার বিয়ে দেবে না, কবে বিয়ে দেবে? আরে তোমার কি হে, মেয়েদের তো বিয়ে হয়ে গেলে মেয়েদের সব শেষ, মেয়েরা হায়ার স্টাডি করবে না? মেয়ে বলে হায়ার স্টাডি করবে না? মানে কি বলবো, সমাজের একটা ইয়ে থাকে, চাপ থাকে। যেহেতু আমরা সামাজিক মানুষ, আমরা সমাজ থেকে বেরিয়ে যেতে পারবো না। ছেলে বলে বলবে একটা এজের পর, বাবা ছেলেটা পড়াশোনা করেই যাচ্ছে, কবে চাকরি পাবে? আরে তোমার কি হে, তোমার কি? যাদের ছেলেমেয়েরা তারা বুঝবে, তোমরা তো খাওয়াতে যাচ্ছ না, পড়াতেও যাচ্ছ না, তোমাদের অত চাপটা নেওয়ার কি আছে? মানে যারা বসে 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 এইসব বুদ্ধিগুলো মাথায় খেলায় না, মানে তাদের কি কোনো কাজকর্ম নেই? আমি খালি ভাবি তাদের না, তাদের কোনো কাজকর্মই নেই, অথচ দেখতে হলে তাদের ব্যক্তিগত জীবনটাই অশান্তিতে ভরা। তারা নিজেরাই ঠিক মতন ছেলে মেয়েদের হয়তো মানুষ করতে পারেনি, তারা অন্যের ছেলে মেয়েকে দেখতে যাচ্ছে। এটাও আছে, একটা সামাজিক চাপ যখন চলে আসে বাবা মার প্রতি, ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো করে এটা করতে হবে, ভালো করে ওটা করতে হবে, এই মানে কি বলবো, এই চাপ বাবা মার ওপরে আসে, সমাজ থেকে, আত্মীয় পরিজনদের থেকে, তারপরে গাড়িগুলো কেমন যায়, তারপরে সেই চাপটা বাবা মারা দিতে থাকে ছেলে মেয়েদের ওপরে, নাও ঠেলা। সেই চাপটা অনেক ছেলে মেয়ে নিতে পারে না, আর সেই চাপের মধ্যে না তাদের মনের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি বা সূক্ষ্ম সূক্ষ্ম বা কিছু কোনো দুর্ঘটনা ভেতরে, হয়তো দুর্ঘটনা নাই হোক, কোনো একটা ঘটনা ঘটেছে, সেটা যে বাবা মার সঙ্গে শেয়ার করবে সেই পরিস্থিতিটাও তারা পায় না। এখানেও একটা গণ্ডগোল তৈরি হয়। তখনকার জামানা আলাদা ছিল বলো, আমাদের যে সমসাময়িক ছিল, আমরা যে সমসাময়িক, আমাদের সময় শাসনটা আলাদা রকম ছিল। শাসনটা মানে শাসনের মতনই ছিল, না তো না, হ্যাঁ তো হ্যাঁ, না যাওয়া যাবে না, না তো মানে আমরা জেনে নিতাম, না ওরে বাবারে এসব বলতে পারবো না, বাড়ি থেকে ছাড়বেই না, বাড়ি থেকে যেতেই দেবে না, বাড়ি থেকে কিছু অ্যালাউ করবে না। হ্যাঁ তো হ্যাঁ, তুমি ওখানে যাবে, তোমাকে ওখানে যেতে হবে, দরকার তোমার, যেতেই হবে বাবা, যেতেই হবে বলেছে। এখনকার সেই থেরাপি চলবে না, এখন থেরাপি পাল্টাতে হবে, এখনকার জামানায় থেরাপি পাল্টাতে হবে। আর কত মার খেয়েছি মায়েদের কাছে বলো তো, এখনকার মেয়েদের তো মারাটা দূরের কথা, তো মারাটা উচিত নয়, একটা সময়ের পর মারাটা উচিত নয়, এখন বন্ধুর মতন মিশতে হবে। তখন মায়েদের বন্ধুর মতন মেশার সময় কোথায় ছিল? মায়েদের কত মানে কাজের চাপ, তখন মায়েরা মার খেয়ে খেয়ে মরেছি, দুটোর জায়গায় চারটে কথা বলতে গেলে পেটাতে আসতো। আর বাবারা, বাবা বাবা তো একটা চাউনিতেই যথেষ্ট, বাবাদের মারতেও হতো না, একটা চাউনিতেই যথেষ্ট নয় কি? এখন থেরাপি অন্য, এখন অন্যভাবে ছেলে মেয়েদের দেখতে হবে, বুঝতে হবে, ওদের সাইকোলজিটা বুঝতে হবে, যে ওরা কী ভাবছে, কী বলতে চাইছে।
তারপরে দেখো খেলাধুলাও সেরকমভাবে মানে করার সময়ও হয় না। হ্যাঁ, ওদের সঙ্গে সিনেমাটাও দেখতে হবে। একটা সিনেমা, হ্যাঁ, ওদের সঙ্গে দেখতে হবে, তারপরে বলতে হবে যে দেখেছিস সিনেমার মধ্যে সবটুকু কিন্তু খারাপ হয় না, সিনেমার মধ্যেও কিছু ভালো জিনিস আছে, শেখার জিনিস আছে, সেটাই বলতে হবে। দেখো ও যদি করতে পারো তোমরাও করতে পারবে। গীতায় কটা অধ্যায় আছে, কটা শ্লোক আছে এখনকার ছেলেমেয়েরা জানে না, অথচ গীতাটা সমস্ত জীবনের ছোট, একদম ছোট থেকে 12 বছরের পর থেকে একদম মৃত্যুর আগে পর্যন্ত গীতাটা হচ্ছে আমাদের মানে কি বলবো ভীষণ একটা পাওয়ারফুল জিনিস। গীতার জিনিসগুলো এই যে তোমার 700টা শ্লোক আছে, 18টা অধ্যায় আছে, এর মধ্যে থেকে কিছু কিছু বাচ্চাদের শোনাতে হয়, ওদের মোটিভেট করে এগুলো। দেখো এরকম এরকম হয়েছিল, এর মধ্যে থেকে কিন্তু বেরিয়েছে। হ্যাঁ, ওর মধ্যে থেকে বেরিয়েছে, এই দেখো এটা বলতে চাইছে। তুমি যখন এরকমভাবে সিচুয়েশানে পড়বে, এরকমভাবে বেরোতে হবে, এও ছেলেরা শোনে না, ছেলে মেয়েরা শোনে না। সুতরাং দোষ সব জায়গাতেই আছে, নয় কি শুধু বাচ্চাদের নয়, দোষ সব সব জায়গাতেই আছে। ঘটনাটা শুনে খুবই খারাপ লাগলো জানো, খুব খারাপ লাগলো। মাঝে মাঝে মনে পড়ে যাচ্ছে মেয়েটাকে তো বড় হতে দেখেছি ছোট থেকে। হ্যাঁ, খুব খারাপ লাগছে, জানি না কি হয়েছে, হ্যাঁ সেটাও বলতে পারবো না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা।